মাত্র 8 বল বাকি আর জেতার জন্য 15 রান দরকার। আর রঞ্জনকে নেট সেঞ্চুরি করার জন্য মাত্র 10 রান দরকার। আর বিক্রমের হাফ সেঞ্চুরি করার জন্য মাত্র 1 রান দরকার। যদি এই দুজন খেলোয়াড় নিজের ধৈর্য আর এনার্জি দিয়ে খেলতে থাকে তাহলে দুজনে মিলে নিজেদের লক্ষ্যে ঠিক পৌঁছে যাবেন, সেই সঙ্গে নিজের টিমকেও জিতিয়ে দেবেন। এই হাড্ডাহাড্ডি ম্যাচ দেখার জন্য ইন্টারন্যাশনাল টিমের সিলেক্টররাও এখানে এসেছেন। তারা এই ম্যাচের প্রত্যেকটা বল আর প্রত্যেকটা স্ট্রোককে খুব সূক্ষ্মভাবে দেখছেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ, কেননা এখানকার ইন্টারন্যাশনাল সিলেক্টররা এখান থেকেই একজন খেলোয়াড়কে ইন্টারন্যাশনাল টেস্ট ক্রিকেটে খেলার জন্য সিলেক্ট করবেন। এবার বল করতে এসেছে বলবিন্দর। বলবিন্দরের ওপর এখন প্রচুর প্রেসার রয়েছে, কারণ তাকেই এখন এই ক্রিটিক্যাল ওভারে বল করতে হবে। সিলেক্টরদের কাছে নিজের ট্যালেন্ট দেখানোর একটা সুবর্ণ সুযোগ পেয়েছে সে। আর উইকেট কিপার অলোক একটু ভুল করলো না, রান আউট হয়ে গেল বিক্রম। রঞ্জন বলবিন্দরের ইয়র্কার খেলে 1 রান নিতে যায়, কিন্তু রানটা না নিয়ে সে আবার ক্রিজে ফিরে আসে। এই কনফিউশনের জন্যই দুর্ভাগ্যবশত বিক্রম নিজের হাফ সেঞ্চুরি করতে পারলো না। এটা একটা খুবই কোনো ব্যাপার না ভাই, আমি তোমার হাফ সেঞ্চুরিটা পুরো করতে পারলাম না, কিন্তু এখনো ম্যাচটা তোর উপরেই দাঁড়িয়ে। অল দ্য বেস্ট। অল দ্য বেস্ট। রঞ্জন তোকে না ইচ্ছে করেই আউট করলো। তুই এইসবে কনসেন্ট্রেট করিস না, আপাতত ম্যাচে মন দে। সিলেক্টরদের গুড বুকে আসতে হবে তোকে। অল দ্য বেস্ট। থ্যাঙ্কস। চোর চোর চোর, বটে দে বটে দে বটে দে। চোর চোর, আরে বটে দে না বটে দে না। চল 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 চল, মার আউট। কি গৌরব, তোকেও আউট করিয়ে দিল তো? সো স্যাড। কি হলো এটা? আরে এরকম ছিল না রে। কি ছিল না ভাই? আরে বাউন্ডারি অবধি বল গিয়েছিল, 2 রান একদম ইজি হয়ে যেত। দেখ ধর। যদি তুই রঞ্জনকে সেঞ্চুরি করার আগেই আউট করে দিতে পারিস না, তাহলে তুই সিলেক্ট হবি আর আমরা এই ম্যাচটা জিতে যাব। এই নে, ঠিক আছে। বেস্ট। চলো 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 চলো। এবার আরো একটা বাউন্সার, আর এখন টিমকে জেতার জন্য 4 বলে 14 রান করতে হবে। টার্গেট আস্তে আস্তে আরো কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু এক্ষুনি আমি বললাম যে টার্গেট আস্তে আস্তে কঠিন হয়ে যাচ্ছে, কিন্তু রঞ্জন 6 মেরে আমাকে ভুল প্রমাণ করে দিল। Oh shit! আর এখন এই ম্যাচের শেষ বল। ব্যাটসম্যান রঞ্জনের চোখে মুখে প্রত্যয় ফুটে উঠছে। আর এই অসাধারণ 6 মেরে রঞ্জন নিজের টিমকে জিতিয়ে দিল। I am proud of you, my son. Thank you, sir.
থ্যাংক ইউ। আমি আশা করছি ন্যাশনাল টিমে তুমি সবার আগে সিলেক্ট হবে আর টি20তে তুমি এইরকমই ধামাল করবে। থ্যাংক ইউ Best of থ্যাংক luck. ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ মিস্টার সুপারস্টার, আই হোপ এবার তুমি সময় পাবে আমার সাথে কথা ও বলার। প্লিজ সানিয়া। ইটস অসম। স্টার হতে চাস তো তাহলে সৎভাবে খেল, বেইমানি কেন করলি? আরে মুখ সামলে কথা বল, কি বলছিস কি তুই? একদমই ঠিকই বলছি, বুঝেছিস? সত্যিটা বলছি আমি, তোর জন্যে আমি রান আউট হয়েছি। ফিল্ডে কমিউনিকেট করতে পারিস না? আরে ফিল্ডে কি করতে হয় তোকে শিখিয়ে দিতে হবে না, ঠিক আছে? আরে তুই কে রে আমাকে খেলা শেখানোর? আরে আমি তো তোকে সরি বলাটা শেখাতে পারি না, হ্যাঁ? কি মনে করছিস তুই? ইচ্ছা করে। ভাই ছাড় না, কি হয়েছে? এরকম করছিস কেন? এই আমি তোকে কোনোদিন ছাড়বো না, বুঝেছিস? কথাটা মনে রাখিস। একটু মাথা গরম হয়। আরে ওকে সেটা বোঝা। ছাড় না, এই, যেতে দে। আমি তোকে আরে ছাড়বো না ছাড়। বলে দিচ্ছি। ঠিক আছে, ছাড়বো শান্ত না তোকে হও, আমি। শান্ত হও, আরে রিল্যাক্স। কিচ্ছু হয়নি, এবারে ফটাফট ফ্রেশ হয়ে যা। সেলিব্রেট করব, রক্সি পাব যাব, Yes. পার্টি করব, আরে জিতেছি আমরা। ঠিক আছে, আচ্ছা কিন্তু আমার ফোনটা কোথায়? ও তোর ফোনটা ওই লকার রুমে ফেলে এসেছে। ঠিক আছে আমি আনছি আর তোমাদের সাথে ডাইরেক্ট রক্সি ক্লাবে দেখা করছি। একদম না, আমি জানি তুই যদি একবার যাস তাহলে আর আসবি। এক্স্যাক্টলি। সেই জন্য আমি আর সঞ্জনা বাইরে তোর জন্য অপেক্ষা করব, তোকে আসতেই হবে। Yeah. ঠিক আছে, আর তুই এটা আগে ধর, সাবধানে রাখিস। ঠিক আছে। কে ওখানে? ওখানে কে? ওরা অনেক মজা করে ফেলেছে, অসহ্য লাগছে। আমি তোমাদের ছাড়বো না। ক্রিকেট পিচে 9:30টার সময় আমার সাথে একলা দেখা করো। এই ক্রিকেট খেলার পর আমরা পিচে নতুন কিছু খেলবো। এটা তো একটা সারপ্রাইজ ডার্লিং, ডোন্ট বি লেট। সঞ্জনা, ভালোবাসা জিতে নেওয়ার ভালো পদ্ধতি। হয়তো নিশ্চয়ই কোনো বিশেষ সারপ্রাইজ আছে আমার জন্য। আরে এতক্ষণ নাও, লাগছে এরা কেন? তো চলেও যাচ্ছে, জানি না আমরা কখন যাব। বাই গাইস, বাই বাই। বাই। আরে তোমরা এভাবে মজা করা বন্ধ করো ভাই, সবকিছুরই একটা লিমিট থাকে। আর এইবার আমি আর ভয় পাচ্ছি না। আর তোমরা যারাই হও না কেন, সামনে কেন আসছো না? কাউকেই তো দেখতে পাচ্ছি না, কেউ তো নেই। কে ওখানে? গৌরব? রঞ্জন? রঞ্জন, রঞ্জন ওঠো না। রঞ্জন, গৌরব, আমি রঞ্জনকে মারিনি, আমি রঞ্জনকে মারিনি, আমি রঞ্জনকে মারিনি, how can you do this? আমি রঞ্জনকে মারিনি।
তোমার যা কিছু বলার না পুলিশের সামনে গিয়ে বলবে। ইয়র এটা সত্যি যে এই হত্যার সমস্ত সাক্ষ্য আর সাক্ষী সবাই আমার মক্কেলের বিরুদ্ধে, কিন্তু এটাও সত্যি যে এই হত্যাটা গৌরব কিন্তু করেনি। মানলাম যে ও রঞ্জনের ওপর রেগেছিল, দুজনের মধ্যে মারামারি হয়, হাতাহাতি হয়। সেটার কারণ এটা ছিল ইয়র অনার যে খেলার সময় রঞ্জন জেনে শুনে গৌরবকে রান আউট করেছিল। এটাও ঠিক ইয়র অনার যে গৌরবকে ঘটনাস্থলে পাওয়া গিয়েছিল, কিন্তু সেটার কারণ ও নিজেই বলবে। বলো, কেন গিয়েছিলে তুমি ওই ঘটনাস্থলে? ইয়োর অনার, আমি বলে দিচ্ছি। সিট ডাউন, বসুন। তুমি কি ভাবলে গুগলি টাগলি? এটা তোমার ভুল ধারণা ছিল। ওটা গুগলি নয়, ডেড বল ছিল, ডেড বল। গৌরব রান আউট হয়েছিল, কিন্তু ওর মনে হয়েছে রঞ্জন ওকে ইচ্ছে করে রান আউট করেছে। ইয়োর অনার, যখন আমরা ক্রিকেট খেলতাম তখন আমরা ওটাকে ক্রিকেট খেলা নয়, ভগবান মনে করতাম। কিন্তু এই ইয়াংস্টাররা টাকা পয়সার নাম কামানোর জন্য আজকাল এরা ক্রিকেটটা খেলে। এর হিংসে বেড়ে গেছে। কি হয়েছিল? তুমি সিলেক্টেড হওনি? ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবে না তুমি? কিন্তু সব খেলোয়াড়রাই তো ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে চায়। আগে আমাকে বলতে দাও। ইয়োর অনার, তখন তো গৌরব ঠান্ডা হয়ে গেছে। ওর মনে হয়েছিল যে রঞ্জন যদি বেঁচে থাকে তাহলে ওর ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা হবে না। গৌরব খুব সুন্দর একটা প্ল্যান বানালো। এই চিঠিটা রঞ্জনের লকারে রেখে দিল। ইয়োর অনার, এটা সেই চিঠিটা যেটা ঘটনাস্থলে সেদিন রঞ্জনের পকেট থেকে পাওয়া গেছিল, যেখানে রঞ্জনকে পিচে ডাকা হয়েছিল। খুবই রোমান্টিক ভাবে ডাকা হয়েছিল, যাতে রঞ্জনের মনে হয় যে সঞ্জনাই ওকে পিচে ডেকেছে। এই আধুনিক অস্ত্রে গৌরবের আঙুলের ছাপ পাওয়া যায়। আর সঞ্জনা গৌরবকে এই ব্যাট দিয়ে রঞ্জনকে মারতে দেখেছে। স্যার, আমি নিজের চোখে দেখেছি গৌরবকে স্টেডিয়ামের দিকে যেতে আর রঞ্জনকে খুন করতে। স্যার, আমার চোখের সামনে গৌরব রঞ্জনকে মেরে ফেলে, আর স্যার ওই ব্যাট দিয়েই মারে। অর্ডার, অর্ডার, সাইলেন্স ইন দ্য কোর্ট। ওটা লাস্ট বল ছিল, ইয়োর অনার। সৌরভ ক্লিন বোল্ড। ম্যাচ ওভার, কেস সলভ, ইয়োর অনার। বকলে বাবু, ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার মক্কেল ক্লিন বোল্ড হননি, কারণ এই যে লাস্ট বলটা আপনি করলেন সেটা নো বল ছিল। ইয়োর অনার, আমি আদালতের কাছে অনুমতি চাইব সঞ্জনা দেবীকে প্রশ্ন করার জন্য। অনুমতি দিলাম। হ্যাঁ, সঞ্জনা দেবী, আপনি আপনার বক্তব্যে বলেছিলেন যে গৌরব আপনার কাছে এসেছিল, আপনি আর বিক্রম দুজনে মিলে একসঙ্গে দাঁড়িয়েছিলেন। গৌরব ক্ষমা চেয়ে নিতে চাইছিল রঞ্জনের কাছ থেকে, আর গৌরব এসে আপনাদের দুজনের কাছে জিজ্ঞেস করে যে সে কোথায় রয়েছে। হ্যাঁ তো আপনি বলেছিলেন যে উনি লকার রুমে রয়েছেন। হ্যাঁ। তো তারপর গৌরব ভেতরে চলে গেল, আপনি আর বিক্রম ওখানে দাঁড়িয়েছিলেন, ওখানে অপেক্ষা করছিলেন রঞ্জনের ফিরে আসার জন্য। হ্যাঁ, তো কতক্ষণ ধরে অপেক্ষা করেছিলেন আপনি? মোটামুটি 5 থেকে 7 মিনিট। কি হলো তারপর হঠাৎ? তাহলে আপনি ভয় পেয়েছিলেন আপনি কি? কেননা দুজনের মধ্যে একটা হাতাহাতি হয়েছিল, একটা ঝগড়া হয়েছিল। আপনি তখন ভাবলেন যে আবারও যদি সেটা শুরু হয় তো দেখতে বা জানতে সেটা আপনি গিয়েছিলেন ভেতরে? হ্যাঁ স্যার। আর স্যার, আমার সন্দেহ একদম ঠিক না, ছিল। আপনার সন্দেহের কথা পরে হবে। সর্বপ্রথম ইয়োর অনার, এই বিষয়টা বিশ্বাস করা একটু কঠিনই বটে যে যদি গৌরব রঞ্জনকে হত্যা করার উদ্দেশ্য নিয়েই ভেতরে যায় তো তাহলে এই দুজনকে জিজ্ঞেস করে কেন যেত? সন্দেহটা নিজের দিকে আরো বেশি করে টানতো কেন? দ্বিতীয় বিষয় হলো এই যে আপনি বললেন যে আপনি দেখেছিলেন গৌরবকে রঞ্জনকে হত্যা করার সময়। দেখেছিলেন আপনি? হ্যাঁ স্যার। ব্যাট দিয়ে, এরকম ব্যাট দিয়ে? হ্যাঁ স্যার, আমি পরিষ্কার দেখেছি গৌরব এই ব্যাট দিয়েই রঞ্জনকে মেরেছে। কিভাবে মেরেছিল ধরুন এটাকে? ব্যাটটা কিভাবে ধরেছিল গৌরব? আর কিভাবে মেরেছিল গৌরব একটু মেরে দেখান আপনি, দেখান একটু। এখানে আমরা সেটা নাট্য রূপান্তর করতে চাইছি।
এইভাবে ওপর থেকে নিচে? হ্যাঁ। ধন্যবাদ। ইয়নার একটু দ্বিধার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সঞ্জনা বলছে যে গৌরব নাকি ব্যাট ওপর থেকে নিচের দিকে এভাবে মেরেছিল। সেটা অনুযায়ী তো রঞ্জন বাবুর মাথার ওপরের দিকে আঘাত লাগার কথা, কিন্তু ফরেন্সিকের বক্তব্য হলো এই যে তাদের রিপোর্ট আমাদের এটা জানাচ্ছে যে ব্যাট দিয়ে ডান দিক থেকে বাঁ দিকে, সেই কারণেই রঞ্জন বাবুর মাথার বাঁ দিকে আঘাত লেগেছিল। এখন ফরেন্সিক রিপোর্ট সঞ্জনা দেবী অন্য কথা বলছে, আপনি অন্য কথা বলছেন। কার কথা বিশ্বাস করব? আই এম সরি স্যার। মিথ্যা বলেছেন আপনি? মিথ্যা বলেছেন কি বলেননি? স্যার ওই আসলে আমার গৌরবের উপর সন্দেহ হয় আর রাগও, তাই আমি মিথ্যে বলেছি। মিথ্যা কথা বলেছিলেন ইওর অনার। তার মানে এটা দাঁড়াচ্ছে যে যেভাবে উনি ঘটনাটার বর্ণনা দিচ্ছিলেন, গৌরব ব্যাট দিয়ে রঞ্জনকে মারেননি। কিন্তু এইটা সত্যি ইওর অনার যে গৌরবকে ঘটনাস্থলে ব্যাট হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেই ব্যাটটা ওনার হাতে ঠিক কিভাবে এলো আমি চাইবো যে সেটার বর্ণনা উনি নিজের মুখেই বলুন। রঞ্জনের সঙ্গে ঝামেলা হওয়ার পরে আমার খুব খারাপ লেগেছিল, তখন আমি এটা ডিসাইড করলাম যে ওকে সরি বলবো। রঞ্জন কোথায় রে? কেন, এখনো ঝগড়া করা বাকি আছে নাকি? আরে না রে, ওর সঙ্গে ঝামেলা করাটা ঠিক হয়নি, তাই ওকে সরি বলতে চাই। গুড। ও লকার রুমে আছে। থ্যাংক ইউ। যখন আমি রঞ্জনকে লকার রুমে দেখতে পেলাম না, তাই ওকে খুঁজতে খুঁজতে ফিল্ডে চলে গেলাম। আর আমি দেখলাম যে রঞ্জন মাঠে পড়ে আছে। যখন আমি রঞ্জনের দিকে এগোলাম তখন হঠাৎ আমি দেখলাম যে আমার ব্যাটটা ওর পাশেই পড়ে রয়েছে। আর গিয়ে আমি আমার ব্যাটটাকে হাতে তুলে নিই। অর্থাৎ ইওর অনার, গৌরব যে হত্যা করেছে সেটার কোনো রকম প্রমাণ এখানে নেই, কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই, নো আই উইটনেস। বাকি রইল ওই চিঠিটার। ওই চিঠিটা সঞ্জনা দেবী খুবই প্রেমের সঙ্গে লেখা হয়েছিল। এরকম চিঠি সাধারণত কোনো প্রেমিকা লিখে থাকেন। কোথাও এরকমটা নয় তো যে আপনি ওই চিঠিটা লিখে ওখানে ডাকলেন রঞ্জন বাবুকে? বা না স্যার, আমি কোনো মেসেজার কোনো লেটার লিখিনি। হ্যাঁ, মেসেজ তো আপনি করেছিলেন, আপনি তো বার্তা পাঠিয়েছিলেন ইওর অনার। এটা রঞ্জন বাবুর ফোন। এখানে এই দেখুন বার্তা রয়েছে একটা, আপনারই এই মেসেজটা, এই প্রেমপূর্বক, যেখানে আপনি বলছেন যে ম্যাচটা শেষ হয়ে যাওয়ার পর আপনি ওনার সঙ্গে দেখা করতে চান একান্তে। কেন একান্তে আপনি তার সঙ্গে দেখা করতে চাইছিলেন? আমি রঞ্জনকে পছন্দ করতাম আর আমি ওকে প্রপোজ করতে চেয়েছিলাম। অদ্ভুত বিষয় এটা, কতটা বুঝতে পারলাম না আমি। অদ্ভুত এই কারণে ইওর অনার, কেননা যতদূর আমরা এখানে জানতে পেরেছি যে কয়েক বছর আগে সঞ্জনা দেবীর বান্ধবী, ছোটবেলার বান্ধবী রোমা, যাকে এই ছবিটাতে রঞ্জন বাবুর সঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে, তিনি আত্মহত্যা করেছিলেন। পুলিশ কেস এফআইআর অনুযায়ী একটা আত্মহত্যা পত্র পাওয়া গিয়েছিল ইওর অনার, সুইসাইড নোট, যেখানে উনি ক্ষমা চাইছিলেন নিজের বান্ধবীকে ছেড়ে যাওয়ার জন্য। সেই সময় ইওর অনার, গল্পটা অনেকটা এরকম ছিল যে রোমা রঞ্জনকে তার মন দিয়ে ফেলেছে। এখন এটাকে আপনি অসফল একটা প্রেম বলুন বা অন্য কিছু, রোমা আত্মহত্যা করে নিল আর আপনি সঞ্জনা দেবী তার জন্য দায়ী করলেন রঞ্জনকে। আর সূত্র থেকে এটা জানতে পারা গিয়েছে যে তার মৃত্যুর পরেই আপনি কথা দিয়েছিলেন রোমা দেবীর মাকে গিয়ে যে আপনি এই হত্যাটার প্রতিশোধ অবশ্যই নেবেন। তো এই সমস্ত পরিকল্পনা যেগুলো আপনি বানিয়েছিলেন সেগুলোর পরিণতির দিকে তো আপনি তা নিয়ে গেলেন। আপনি ওই চিঠিটা লিখলেন, রঞ্জনকে ওখানে ডাকলেন। আরে সঞ্জনা, আমি তো ভেবেছিলাম তুমি আমার ম্যাচ ফিক্সিং এর জন্য এখানে ডেকেছো, কিন্তু তুমি ব্যাট নিয়ে কেন এসেছো? নিজের মুখ বন্ধ করো আর নিজের চোখও। চোখ বন্ধ করব? করো না। আর মনে করো 4 বছর আগে কি হয়েছিল। কি? কেউ তোমাকে ভালোবেসেছিল, অসম্ভব ভালোবেসেছিল। আর তুমি কি করেছো? তুমি ওকে ঠকিয়েছো, ওই মেয়েটার জীবন নষ্ট করে দিয়েছো। মেয়েটা আত্মহত্যা করলো, ও তো বেচারি মরে গেছে, আর এবার তুমি মরবে। সঞ্জনা,
না স্যার, আমি রঞ্জনকে মারিনি। ইয়োর অনার, ম্যাচ ফিক্সিং করছে কেডি বাবু। এটা কি করে সম্ভব? সঞ্জনা রঞ্জনকে কি করে খুন করবে? ও তো বিক্রমের সঙ্গে দাঁড়িয়েছিল। ইয়োর অনার, এই বিষয়টা পরিষ্কার করা যেতে পারে বিক্রম বাবুকে এখানে এই কাঠগড়ায় ডেকে নিয়ে এসে। হ্যাঁ স্যার, যখন গৌরব রঞ্জনের ব্যাপারে জিজ্ঞেস করতে এসেছিল তখন সঞ্জনা আমার সঙ্গে সম্ভবত মেমোরি, আপনার স্মৃতিশক্তি আপনার সঙ্গ দিচ্ছে না এখন। ক্যান্টিনের লোকজনের বক্তব্য হলো যে আপনি সেই সময় সেই অন্তর্বর্তী সময়ে আপনি গিয়েছিলেন ওই ক্যান্টিনে কফি নিতে আপনার জন্য আর সঞ্জনা দেবীর জন্য। হ্যাঁ হ্যাঁ স্যার, গৌরবের যাওয়ার পর আমি কিছুক্ষণের জন্য কফি নিতে গেছিলাম। বিক্রমবাবু ওখানে কফি আনতে গিয়েছিলেন ইয়োর অনার, তার মানে সঞ্জনা দেবী ওখানে একা ছিলেন। তো পুরোপুরি এটা সম্ভাবনা রয়েছে যে এই গোটা পরিস্থিতির সুযোগ নিয়ে সঞ্জনা দেবী সর্বপ্রথম লকার রুমে গেলেন, সেখান থেকে গৌরবের ব্যাটটা নিয়ে উনি পিছে গেলেন, কেননা যে চিঠিটা উনি গৌরবকে লিখেছিলেন সেই চিঠিটার কথা, চিঠিটা পড়ে রঞ্জনবাবু সেখানে এসেছিলেন আর সঞ্জনা দেবী রঞ্জনকে হত্যা করে ফেলেন। ইয়োর অনার, এটা কি করে সম্ভব? এগুলো মন গড়া গল্প, এরকম কিছুই হয়নি। ইয়োর অনার, হতে তো অনেক কিছুই পারে। ঠিক যেরকম ভাবে গোখলেবাবু তার কাগজপত্র এখানে রাখলেন, ঠিক সেইভাবে আমিও অর্থাৎ প্রতিপক্ষ তার কাগজপত্রগুলো রেখেছে। এই আদালত প্রসিকিউশন আর ডিফেন্স দুজনকেই আগামী শুনানিতে উপযুক্ত প্রমাণ এবং সাক্ষ্য সহ আসবার আদেশ দিচ্ছে, যাতে আদালত তার সিদ্ধান্ত শোনাতে পারে। দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। এই রঞ্জনের পোস্টমর্টেম রিপোর্টটাতে দেখছি বেশ বিচিত্র কয়েকটা ব্যাপার আছে। কি স্যার? এটা অনুযায়ী ওর বাঁ কাঁধে চোট লেগেছিল। স্যার, ওকে যখন ব্যাট দিয়ে মেরেছিল সেটাও বাঁ দিক দিয়ে মেরেছিল না? সেটা তো আমি বলছি, যদি বাঁ দিক থেকে মেরে থাকে ওর মাথায় গিয়ে আঘাত লাগে, ও পড়ে যায় ওর ডান দিকে, তো ডান দিকের কাঁধে আঘাত থাকার কথা, বাঁ দিকের কাঁধে কেন? বস দেখো কি এনেছি, আমি পেয়ে গেছি বিক্রমের ক্যান্টিনের সিসিটিভি ফুটেজ। হ্যাঁ, আমার কি মনে হচ্ছে বলতো, এই বিক্রম না সত্যি কথা বলছি। স্যার, আমি এটা বুঝতে পারছি না যে ওই চিঠিটা কে লিখেছে। ওটা বোধহয় সঞ্জনা লিখেছে, আর কেন জানি না এখন মিথ্যে কথা বলছি। এক মিনিট, তোমরা দুজনে কি চুপ করো। ঘটনাক্রমটা এখানে ঠিক কিরকম? সর্বপ্রথম রঞ্জন বিক্রমকে জিজ্ঞেস করে ওর মোবাইল ফোনের ব্যাপারে, আর ও বলে যে ওর মোবাইল ফোনটা লকারে রয়েছে। তখন ও লকার রুমে যায়, লকার রুমে ওই চিঠিটা পায়। যেটাই হয়েছে লকার রুমে হয়েছে, আর ওর লকার খোলার কারণে হয়েছে। আমার মনে হয় ওই লকার রুমের আর ওই লকারটা তল্লাশি করা উচিত। সঞ্জনা দেবী, আমরা যতদূর জানতে পারছি যে রঞ্জনবাবু তার কিটটা আপনাকে দিয়েছিলেন, এটা কি সত্যি কথা? আসলে ওই দিন রঞ্জন লেট হয়ে গিয়েছিল, বাকি সমস্ত প্লেয়ার্স গ্রাউন্ডে পৌঁছে গিয়েছিল আর রঞ্জনের ওয়েট করছিল। ইনফ্যাক্ট কোচ স্যারও রঞ্জনের ওয়েট করছিলেন, তো রঞ্জন ওই কিট আমাকে দিয়ে যায়। কিটটা যখন উনি আপনাকে দিয়েছিলেন তাহলে সেটা লকার রুমে কিভাবে পৌঁছে গেল? কারণ স্যার আমি ওটাকে লকার রুমে রেখেছিলাম, রঞ্জনই আমাকে এরকম করতে বলেছিল। যদি ওই কিটটা আপনি লকার রুমে রাখতে পারেন তাহলে ওই চিঠিটাও আপনি... কেডি, টাইম আউট। ইয়োর অনার, আমি এবার বুঝতে পারছি কেডি গত শুনানি থেকে সঞ্জনাকে আউট করার অ্যাপিল করছে, মানে দোষ চাপাচ্ছে। কেডি গতবারে ডেমনস্ট্রেট করেছিল যে রঞ্জনের মাথায় ব্যাট কিভাবে লেগেছিল। আমি বলছি এইভাবে।
একে হুক শট বলে ইয়োর অনার। কিন্তু এটা তো কোনো মেয়েও করতে পারে। ইয়োর অনার, ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী যতটা জোর দিয়ে রঞ্জনের ওপর আঘাত করা হয়েছিল সেরকম তো একজন পুরুষই করতে পারে, যেমন একজন ব্যাটসম্যান। পয়েন্ট নাম্বার 2, যে অ্যাঙ্গেল থেকে ব্যাট দিয়ে মারা হয়েছিল সেটা এরকম সোজা ছিল। তার মানে হলো যে ওই দুই পুরুষ একই উচ্চতার। কিন্তু যদি সঞ্জনা এটা করত তাহলে ওর ব্যাটের অ্যাঙ্গেল এইরকম হতো, কারণ সঞ্জনার হাইট 6 ইঞ্চি রঞ্জনের থেকে ছোট। যদি এখনো পর্যন্ত কেডি বুঝে উঠতে না পারেন তাহলে আমি সঞ্জনার ফিজিক্যাল টেস্ট করাতে পারি ইয়োর অনার। কেডি, যদি আপনি চান তো আমি এই অর্ডার পাস করতে পারি। আগে না ইয়োর অনার, আমি গোখলে বাবুর কথার সঙ্গে সহমত। আপনি বুঝতে পারেন এখন। ইয়োর অনার, এবার এগিয়ে যাই। কেডি পাঠক স্যার নেট প্র্যাকটিস ছাড়া ম্যাচ খেলতে চলে এসেছেন। এবার তো নিশ্চয়ই ম্যাচে হেরে যাবেন। ইয়োর অনার, আমি পিচ স্ট্যাম্পের সিসিটিভি ফুটেজ দেখাতে চাই। আই অবজেক্ট ইয়োর অনার। এরকম কোনো ফুটেজের বিষয়ে কিন্তু ডিফেন্সকে বলা হয়নি। ইয়োর অনার, শান্তারাম গোখলে 35 বছর ধরে ওকালতি করছে। আজ পর্যন্ত আমি কোনো ভুল করিনি। এটা কোরিয়ারের রিসিট। এতে পরিষ্কার প্রমাণিত হয় যে কেডি বাবুর অফিসে এই সিসিটিভি ফুটেজ পাঠানো হয়েছিল। এবার উনি কেন দেখেননি সেটা আমি জানি। 2 নম্বর ছিল ভালো করে দেখুন জুতোটা সেম টু সেম জুতো যেটা সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে। ওই জুতোটা ফ্রেম থেকে বাইরে বেরিয়ে গেল, কিন্তু ওর ছায়াটা এখনো ওখানে রয়েছে। দেখে মনে হচ্ছে যে ওই ছায়াটা নিচে মাটির থেকে কিছু খুঁজে বার করার চেষ্টা করছে। ইয়োর অনার, যদি অনুমতি দেন তো আমি আমার মক্কেলকে কিছু জিজ্ঞেস করতে চাইব। অনুমতি দিলাম। গোখলে বাবু, আপনার নির্ধারণ তো বেশ ভালোই, কিন্তু এই যে দ্বিতীয়টা আপনি দিলেন এটা কিন্তু ওয়াইড হয়ে গেছে। ইয়োর অনার, আমি অনুরোধ করব গোখলে বাবুকে যে আরো একবার এই ফুটেজটা চালানো হোক। ব্যাস ব্যাস ব্যাস, পজ করুন। ইয়োর অনার, যখনই এই ব্যক্তি হাঁটতে শুরু করেন ওর প্যান্টটা একটু উঠে যায়, আর দেখুন, আর ওইখানে বেঁধে রাখা ওই কালো সুতোটা দেখতে পাওয়া যাচ্ছে। ইয়োর অনার, এরকম কালো সুতো আমার মক্কেল গৌরব তো পরে না। তো এটা স্পষ্ট যে যার জুতো এটা সেই ব্যক্তি গৌরব নয়। সেই ব্যক্তি কে ইয়োর অনার সেটা জানার খুবই সহজ উপায় রয়েছে। সেখানে যতজন খেলোয়াড় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সেই দিন, আজ তারা সবাই আদালতে উপস্থিত রয়েছেন। আপনি যদি অনুমতি দেন তো তাদেরকে আমি এখানে এই সামনে ডাকবো একটু পরীক্ষা করতে। অনুমতি দিলাম। এবার আপনার পালা। শ্রবণ, ওই আবে দাঁড়া, দাঁড়াবে। অর্ডার অর্ডার। সন্দেহ তো তোমার উপর প্রথম থেকেই ছিল, ব্যাস সাক্ষীর একটু প্রয়োজন ছিল যেটা এখন পেয়ে গিয়েছি। তার আগে তুমি আমাকে এটা বোঝাও যে যেটুকু বোঝা যাচ্ছে যে তুমি তো মিড অনে ফিল্ডিং করো, কিন্তু ওই ম্যাচটাতে তুমি তোমার ক্যাপ্টেন সুমিতকে অনুরোধ করেছিলে যে তুমি উইকেট কিপিং করতে চাও। ওই আসলে কিপিং ভালো লাগে আমার। না না, ভালো লাগে নাকি ভালো লাগে না সেটার প্রশ্ন এখানে উঠছে না। সেই দিন তুমি কেন অনুরোধ করেছিলে যে তুমি উইকেট কিপিং করতে চাও? ওই আসলে আমি ক্যাপ্টেনকে প্রমিস করেছিলাম যে আমি যদি উইকেট কিপিং করি তো তাহলে রঞ্জন বেশি রান করতে পারবে না। আপনি উইকেট কিপিং করলে ব্যাটসম্যান বেশি রান করতে পারবেন না কিভাবে? এটা কিভাবে সম্ভব হতো? আমি স্ট্যাম্প ক্যামেরার পেছনে একটা কেমিক্যাল স্প্রে লুকিয়ে রেখেছিলাম, যেটা রিমোট আমার গ্লাভসে ছিল। ওই স্প্রে মানুষের শরীরে একবার লাগলেই তার শরীরের সেই অংশ কিছুক্ষণের জন্য অবশ হয়ে যায়।
যতদূর আমার সাধারণ জ্ঞান রয়েছে আমি জানি যে এই রাসায়নিকের যদি অধিক ব্যবহার হয়ে যায় তো মানুষের মৃত্যু হতে পারে। Am I right or am I right? হ্যাঁ স্যার, কিন্তু আমি রঞ্জনকে মারতে চাইনি স্যার। আমি শুধু এটুকুই চেয়েছিলাম যে ও আমার থেকে কম রান করুক, যাতে সিলেক্টররা ওকে নয় আমাকে সিলেক্ট করে। যেটা হতে শুধু পারেনি, এটুকুই। আর রাগের বশবর্তী হয়ে আপনি ওকে হত্যা করে ফেললেন। অর্ডার অর্ডার। না, আমি রঞ্জনকে মারিনি। ইনফ্যাক্ট যখন আমি স্প্রের বটলটা আনতে গিয়েছিলাম ততক্ষণ রঞ্জন অলরেডি মরে পড়েছিল। আমি ভয় পেয়ে যাই, আমি ঝটপট স্প্রের বটলটা নিয়ে ওখান থেকে পালিয়ে যাই। কিভাবে বিশ্বাস করব তোমার কথা, কেননা তুমি বলছো যে তুমি যখন ওখানে গেলে তখন হত্যাটা হয়ে গিয়েছিল আর ওইটা দেখে তুমি ভয় পেয়ে গিয়ে সেখান থেকে পালিয়ে গেলে। যখন আমি স্টেডিয়ামে ফিরে আসি তখন আমার বন্ধু সৌরভও ওখানে ছিল। না তাতে কি, মানে তার থেকে ও স্টেডিয়ামের বাইরে আমার জন্য অপেক্ষা করছিল। স্টেডিয়ামের বাইরে তোমার জন্য অপেক্ষা করছিল? তুমি কোথায় গিয়েছিলে? আমি স্টেডিয়ামে আসার আগে পাশের একটা এটিএম থেকে 5,000 টাকা ক্যাশ উইথড্র করেছিলাম। আমরা কিভাবে বিশ্বাস করব যে তুমি এটিএম থেকে টাকা তুলেছিলে? 1 মিনিট স্যার, এই দেখুন। ইওর অনার, এই রসিদ অনুযায়ী 7:50 ইনি এটিএম থেকে টাকা তুলেছিলেন। যে বিষয়টা পরিষ্কার করার জন্য ইওর অনার স্টাম্প ক্যামেরার ছবিটা দেখতে হবে। যদি রঞ্জনের পড়ে যাওয়ার সময়টা 7:50 আগে হয়ে থাকে তো এটা প্রমাণিত হয়ে যাবে যে হত্যাকারী আলোক নয়। যতক্ষণ না এই বিষয়টা পরিষ্কার হয়ে যায় ইওর অনার, আমার সন্দেহের পরিসরের মধ্যে আরও একজন ব্যক্তি রয়েছেন, বিজয়। তাকে আমি কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। এটা কি? আমি জানি না এটা কি। তুমি জানো না এটা? না স্যার। ইওর অনার, এই যন্ত্রটা একটা ইলেকট্রনিক যন্ত্র যেটা আমরা রঞ্জনের লকার থেকে খুঁজে পেয়েছি। কিছু তো গল্প হবে এই যন্ত্রটার। ইওর অনার, তুমি বলছো যে তুমি এটা চিনতে পারছো না, চিনতে পারলে না? না স্যার। কোনো ব্যাপার না। এই যন্ত্রটার যে বিল রয়েছে, কোন ইলেকট্রনিকের দোকান চশমা ছাড়া দেখতে পাচ্ছি না, কিন্তু যে নামটা রয়েছে, কি নাম যেন বললে তুমি? বিজয়। বিজয়, এই দেখো তোমারই নাম এটা। স্যার এটা তো স্যার এই বিলটা তুমি এখন হয়তো এটা বলবে যে কেউ তোমার নামে ওই দোকান থেকে এটা কেনে আর তারপর তোমাকে ফাঁসানোর জন্য। তার আগে আমি মহামান্য বিচারককে একটা সিসিটিভি ফুটেজ দেখাতে চাইবো ওই দোকানের যেখান থেকে এটা কেনা হয়েছিল। এখন তো আর কোনো রকম সন্দেহ থাকলো না যে তুমি কিনেছিলে ওই দোকান থেকে এই যন্ত্রটাকে আর তুমি লাগিয়েছিলে এটাকে রঞ্জনের লকারে। এবার বলো কেন করেছিলে? স্যার আমরা রঞ্জনের সাথে মজা করছিলাম। কি 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 বললে তুমি? আমরা মানে অংশীদারও ছিল তোমার এই গোটা পরিকল্পনায়? কারা কারা ছিল বলো, কারা ছিল? সুমিত আর বলবিন্দর। 3 জন মিলে কাজটা করলে? মানে তোমরা 3 জন মিলে এই পরিকল্পনাটা করেছিলে? ওই যন্ত্রটা দিয়ে সেটাকে রঞ্জনের লকারে ফিট করে তোমরা ঠিক কি করতে চাইছিলে? স্যার, রঞ্জন নিজেকে খুবই স্মার্ট মনে করত, আর যখন তখনই ও আমাদেরকে ইনসাল্ট করে ও নিজেকে বড় মনে করত, আর সেই জন্য আমরা ওর লকারের মধ্যে ইলেকট্রনিক্স জোকার রেখেছিলাম আর একটা ছোটখাটো শক দিয়ে ওকে ভয় দেখানোর প্ল্যান বানাই। সর্বসাকুল্যে ওর সঙ্গে তোমরা 3 জন মিলে একটা মজা করতে চাইছিলে, এই খেলাটা খেলতে চাইছিলে, কিন্তু এর থেকে তোমাদের 3 জনের আত্মা শান্তি পেল না যখন রঞ্জনের কারণে তোমাদের টিমকে পরাজয় মেনে নিতে হলো। তখন আরো একটা পরিকল্পনা করলে আর সেই প্ল্যানটার সাহায্য নিয়ে রঞ্জনের জীবনটাকে শেষ করলে। আমার কাছে একটা আইডিয়া আছে। কি? না, এটা সত্যি না স্যার। আমরা শুধু ওই জোকারের প্ল্যানটা করেই ওর সঙ্গে মজা করতে চেয়েছিলাম। কিন্তু আমরা ওকে খুন করিনি। আর ওই চিঠিটাও আমরা রাখিনি, শুধু আমরা তো ওই জোকারটা রেখে চলে গিয়েছিলাম। না দেখুন দেখুন, শুধুমাত্র আপনাদের বলে দেওয়া কথা এখানে চলবে না, এটা আদালত, এখানে সবকিছু প্রমাণ করতে হয়। প্রমাণ করে দিচ্ছি কেডি পাঠক বাবু।
কেডি পাঠক বাবু, প্রথমে এটা তো খোঁজ নেওয়ার চেষ্টা করুন যে যে প্লেয়ারদের আপনি আউট করার চেষ্টা করছেন ওরা সেদিন ওই মাঠে খেলেছিল কিনা। বলুন, হত্যার সময় তোমরা কোথায় ছিলে? আমরা একটা ভালো রেস্টুরেন্টে বিয়ার খেতে গিয়েছিলাম। আর হ্যাঁ স্যার, আমাদের সঙ্গে আরো 2-4 জন বন্ধু ছিল। ওখানকার ওয়েটাররাও ছিল আর ম্যানেজারও আমাদের দেখেছে। ইয়োর অনার, যখন এরা মাঠে ছিলই না, হত্যা করবে কিভাবে? মিস্টার কেডি পাঠক আদালতের সময় নষ্ট করছেন। এরকমটা মনে হচ্ছে যে জীবনে প্রথমবার কোনো কেস আমি হারতে চলেছি। স্যার, আমরা আপনার কাছ থেকেই শিখেছি, যখন সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায়, কিচ্ছু বোঝা যায় না, তখন প্রথম থেকে শুরু করতে হয়। স্যার, সমস্ত ফ্যাক্টগুলো একবার চেক করলে কেমন হয়? ইতিমধ্যেই কতবার চেক করে ফেললাম বরুণ, চেক করে আর কি হবে? যাই হোক না কেন, ওই চিঠিটার কারণেই হয়েছে। লকারের কাছে গেল, লকার থেকে চিঠিটা পেল, আর ওই চিঠিটার কারণেই রঞ্জন পিছে গেল যেখানে ওকে হত্যা করা হয়। যদি এটা জানতে পারা যায় যে ওই চিঠিটা কে লিখেছিল, চিঠিটা কোথায়, ওটার কপি কোথায়? এটি আমি আশা করছি যে আজ আপনি উপযুক্ত সাক্ষ্য প্রমাণ নিয়ে এসেছেন। আগে হ্যাঁ ইওর অনার, সমস্ত সাক্ষীর ওপর ভিত্তি করে আমি হত্যাকারীকে আপনার সামনে এনে পেশ করব। বিক্রমবাবু আসুন। স্যার, এটা আপনি কি বলছেন? আমি রঞ্জনকে মারিনি, আমি রঞ্জনকে মারতেই পারি না। মারতে পারতেন না আপনি? মারতে পারতেন আপনি, আর আপনি মেরেছেন। আর রঞ্জনকে মারার কারণও ইওর অনার ছিল ওর কাছে। ইনি একজন আন্তর্জাতিক ক্রিকেটার হতে চাইছিলেন, কিন্তু রঞ্জনের কারণে ওনার স্বপ্নটা অধরা থেকে যাচ্ছিল। সেই কারণে আপনি রেগে গিয়েছিলেন আর আপনি রঞ্জনকে হত্যা করলেন। আমার রাগ হয়েছিল, কিন্তু আমি যতটা জিজ্ঞেস করা হচ্ছে ততটারই উত্তর দিন, আগ বাড়িয়ে কিছু না। শুধুমাত্র এইটাই কারণ ছিল না ইওর অনার। ওনার ক্রিকেট টিমের সমস্ত সদস্য এটা জানেন যে সঞ্জনা দেবী আপনাকেও ভালোবাসতেন আর রঞ্জনকেও। যখন আপনি এটা মনে করলেন যে সঞ্জনা হাতের থেকে বেরিয়ে রঞ্জনের দিকে যাচ্ছে, আন্তর্জাতিক ক্রিকেটারের তকমা তো আপনার হাত থেকে ছিনিয়ে নেওয়াই হয়েছিল। আপনি ভাবলেন যে আপনার প্রেমিকাও রঞ্জনবাবুর কারণে আপনার থেকে সরিয়ে নেওয়া হবে, এই কারণে আপনি রেগে গিয়ে রঞ্জনকে হত্যা করলেন। বিক্রম, শুধুমাত্র এতটুকুই নয় ইওর অনার, আমি আপনাকে এটাও বলে দিতে চাই যে এই হত্যাটা কিভাবে করা হয়েছিল। ঘটনাক্রম অনুযায়ী রঞ্জনবাবু বিক্রমকে প্রশ্ন করলেন যে ওনার মোবাইল ফোনটা কোথায় রয়েছে। তখন বিক্রমবাবু বললেন যে আমি তোমার লকারেই ভুল করে ফেলে এসেছি। প্রশ্ন এখন এটা উঠছে ইওর অনার যে রঞ্জন যখন মোবাইল ফোনটা ওনাকে দিয়েছিলেন, উনি ওনার পকেটে রাখতে পারতেন, ইনি ওনার মোবাইল ফোনটা রঞ্জনবাবুর লকারে কেন রাখলেন? রঞ্জনবাবু যখন তার লকারটা খুললেন তখন উনি ওই মোবাইল ফোনের পাশে ওই চিঠিটা পেয়েছিলেন, ওই প্রেমপত্রটা পেয়েছিলেন যেটা আপনি লিখেছিলেন। না স্যার, যতটা জিজ্ঞেস করা হচ্ছে ততটারই উত্তর দিন। তার ঠিক পরেই ইওর অনার সঞ্জনার সঙ্গে উনি বাইরে গেলেন। গৌরব ওনার কাছে এটা জিজ্ঞেস করতে গেলেন যে রঞ্জন কোথায় আছে। ইনি বললেন যে রঞ্জন ভেতরেই আছে। গৌরব ভেতরে গেল কেননা ও ক্ষমা চেয়ে নিতে চাইছিল। কিছুক্ষণ পরেই সঞ্জনার এরকমটা মনে হতে লাগলো যে রঞ্জন এখনো কেন ফিরে আসছে না। উনি রঞ্জনকে খুঁজতে ভেতরে গেলেন। পেছনের রাস্তা দিয়ে ইওর অনার এ পিছে চলে গেল, কেননা ইনি জানতেন যে রঞ্জন পিছে আসবে ওনার ওই চিঠিটা পড়ে। আর যখনই রঞ্জন ওই পিছে চলে আসলো আর ইনি রঞ্জনকে হত্যা করে ফেললেন। ইওর অনার, বিক্রমই হত্যাকারী, আর আমি আদালতের কাছে আবেদন করব যে ওকে একটা কড়া শাস্তি দেওয়া হোক, ফাঁসির আদেশ দেওয়া হোক। না জজ সাহেব, ওকে ফাঁসি কাটে ঝোলাবেন না জজ সাহেব। ও কিচ্ছু করেনি জজ সাহেব, ও নির্দোষ, ও কাউকে মারেনি জজ সাহেব। ভানুবাবু
এই বিষয়টা আপনি এতটা বিশ্বাসের সঙ্গে কিভাবে বলতে পারেন? কারণ খুনটা আমি করেছি জজ সাহেব, আমি খুন করেছি। আমার রঞ্জনের ওপরে খুবই রাগ ছিল জজ সাহেব, শুধু এই জন্য নয় যে ও বিক্রমকে ইচ্ছে করে রান আউট করেছিল, কারণ এই জন্যে যে ও আমার ছেলের কেরিয়ারের সঙ্গে সঙ্গে ওর ভালোবাসাও ছিনিয়ে নিয়েছিল। এই জন্যে আমি রঞ্জনকে মারার সিদ্ধান্ত নিয়ে ফেলি জজ সাহেব। জজ সাহেব, আসল খুনি আমি জজ সাহেব। বিক্রম নির্দোষ জজ সাহেব, ও কিচ্ছু করেনি জজ সাহেব, কিচ্ছু না। ইওর অনার, এই কেসের সত্যিটা একটু জটিল। সত্যিটা হলো এই যে ভানুবাবুই হত্যাটা করেছেন। আর এটাও সত্যি ইওর অনার যে এই ভানুবাবু বিক্রমের বাবা। ছোটবেলা থেকে ওকে লালন পালন করে বড় করেছেন, ওর মাকে ছাড়াই ইওর অনার। ইনি চাইতেন যে ওনার ছেলে নিজের ক্ষমতায় একদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলুক, কিন্তু এটা হয়নি ইওর অনার। যখন ভানুবাবু তার ছেলের কাছ থেকে তার প্রেমিকাকে সরে যেতে দেখলেন, তখন ইনি সহ্য করতে পারলেন না। দুর্ভাগ্যবশত এই আদালতে আমাকে ভানুবাবুর বিরুদ্ধে এই সাক্ষ্যটা প্রস্তুত করতেই হবে। এই চিঠিটা যেটা রঞ্জনের লকারে পাওয়া গিয়েছিল ইওর অনার, যেটার হাতের লেখাটা ভানুবাবুর লেখা এই কোর্সশিটের সঙ্গে একেবারে মিলে যাচ্ছে। একটা কাজ কর, তুই এই স্কোর কার্ডটা নিয়ে যা, অরিজিনাল চিঠিটা খুঁজে বার কর আর ফরেন্সিক টেস্ট করা। আই থিঙ্ক এটা মিলে যাবে। এই ফরেন্সিক রিপোর্ট যেটা এই বিষয়টা প্রমাণ করছে যে ভানুবাবু এই কলমটা দিয়েই এই লেখাগুলো লিখেছেন। রঞ্জন 1 নম্বরে চিটিংবাজ ছিল জজ সাহেব, চিটিং করে ও সিলেক্ট হয়েছিল। আর আমি এটা জানতাম যে এই রঞ্জন নামের কাঁটাকে আমি যদি সরিয়ে ফেলি তাহলে আমার ছেলে একটা স্টার ক্রিকেটার হতে পারবে, যেটা আমি কোনোদিন হতে পারিনি জজ সাহেব। আমি রঞ্জনকে মারার জন্য স্পাইডার ক্যামে রিকের ব্যবহার করেছিলাম জজ সাহেব। যখন আমি গৌরব আর রঞ্জনকে ঝগড়া করতে দেখি তখন আমি ভাবলাম এতে সাপও মরবে কিন্তু লাঠিও ভাঙবে না। সমস্ত দোষ গৌরবের উপর চাপাতে আমি ওর ব্যাটকে ব্যবহার করি জজ সাহেব, আর একটা ইলেকট্রনিক অপারেটরকে টাকা খাইয়ে স্পাইডার ক্যামের দিকে ব্যাটটাকে ফিট করাই। বিক্রম আমাকে ওদের অ্যাফেয়ার সম্পর্কে আমাকে বলেছিল, এই জন্য আমি একটা রোমান্টিক চিঠি লিখে রঞ্জনকে স্টেডিয়ামে ডাকি, আর আমি কনসোল রুমে গিয়ে রঞ্জনের অপেক্ষা করতে থাকি। আর যখনই রঞ্জন স্টেডিয়ামে আসে তখন আমি স্পাইডার ক্যাম অন করে দিই। আমার তীর গিয়ে একদম ঠিক জায়গায় লাগে জজ সাহেব, আর রঞ্জন ওর কর্মের ফলও পেয়ে যায়। The defense rests, Your Honor. এই আদালত ভানু সিংকে রঞ্জন কেনির হত্যাকারী বিবেচনা করে ওনাকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিচ্ছে, আর গৌরবকে এই কেস থেকে আর সমস্ত অভিযোগ থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.